দর্শক, আজকে সকালেই তো একটা খবর করেছিলাম যে বাংলাদেশে ভোট হয়েছে এবং রেজাল্ট সামনে চলে এসছে এবং সেখানে কি হচ্ছে। এখন তো আরও পরিষ্কার হয়ে গেছে যে ওখানে ৩০০ আসনের মধ্যে বিএনপি এবং তার সহযোগী যেসব দল আছে বা যে জোটটা, তাদের সংখ্যাটা ২১২। তার মানে একটা বিরাট সংখ্যা নিয়ে বিএনপি সরকার গঠন করতে চলেছে বাংলাদেশে, এবং তারেক রহমান উনি হয়তো প্রধানমন্ত্রী হতে চলেছেন। সেটাকে ধরে নিয়েই আমি দেখছি যে ভারতের তরফ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তো আজকে সকালেই একটা পোস্ট করেছিলেন, তারপরে আবার আরও একটা পোস্ট করেছেন, সেখানে বলেছেন যে ওনার সঙ্গে তার কথা হয়েছে এবং শুভেচ্ছা জানিয়েছেন। ভারতও পাশে থাকবে, কারণ ভারত সবসময় চায় যে একটা গণতান্ত্রিক সুষ্ঠু সরকার গঠিত হোক। তো সেই আশা নিয়েই ভারতও তাকিয়ে রয়েছে যে বাংলাদেশে যেটা চলছিল তার অবসান ঘটবে এবং নতুন বাংলাদেশ আমরা সত্যিই দেখতে পাব। তো দর্শক, এইসব যখন চর্চা হচ্ছে তখন যেটা খুব কৌতূহলের আমাদের কাছে, যে ওখানে যারা সংখ্যালঘু রয়েছেন, বিশেষ করে হিন্দু সমাজ, তারা কি ভাবছে, তাদের কি অবস্থা, তারা কি নিরাপদ ভাবতে শুরু করেছে আজকের পর থেকে? আমি দর্শক ডিরেক্টলি কথা বলবো একেবারে বাংলাদেশ থেকে। সরাসরি আমার সঙ্গে কানেক্টেড হচ্ছেন একজন হিন্দু মানুষ এবং প্রফেসর, যার কথা আগেও শুনেছেন বা যাকে আগেও দেখেছেন আপনারা। হ্যাঁ, ডক্টর কুশল বরণ চক্রবর্তী সরাসরি বাংলাদেশ থেকে রয়েছেন। আপনাকে স্বাগত জানাই। আমরা তো আজকে সারাদিনই প্রায় আপনাদের দিকে নজরে রেখেছি যে ওখানে ভোট হয়েছে, রেজাল্ট সামনে এসছে এবং তারেক রহমান এবং তার দল বিরাট রেজাল্ট করেছে এবং তিনি নাকি প্রধানমন্ত্রী হতে চলেছেন। তো এখন তিনি প্রধানমন্ত্রী হলে বা বিএনপি সরকার গঠিত হলে কি হতে পারে, সেসব নিয়ে তো আমাদের এখান থেকেও অনেক চর্চা হচ্ছে। কিন্তু আপনারা কতটা কি ভাবছেন? আপনারা কি এই রেজাল্টে খুশি? কারণ জামাত আসেনি, জামাত আসার একটা সম্ভাবনা ছিল এবং সেখানে ইউনূসের অনুগামী বলবো, ইউনূস যাদের জন্য অনেকটা দেরিতে ভোটটা করালেন, তাদের দলটা যাতে প্রতিষ্ঠিত হয়ে যায়, এনসিপি, ওই ছাত্র নেতাদের যে দল, তারা তো কার্যত উড়ে গেছে বা একেবারে ঝেঁটিয়ে সাফ করে দিয়েছে বাংলাদেশ, যা দেখতে পাচ্ছি মাত্র 6টা আসনে জয়। তো তারা আটকে গেল, মানে এই দলটা, এবং জামাত ক্ষমতায় এলো বিএনপির আগের অভিজ্ঞতাও রয়েছে। কিন্তু আপনাদের কি অভিজ্ঞতা, আগের অভিজ্ঞতা বিএনপি যখন ছিল তখন কেমন, বা এই রকম ক্রাইসিস পিরিয়ডে যখন বিএনপি এলো সেটাকে আপনারা কিভাবে দেখছেন, একটু বলুন তো। দেখুন, বিএনপি সম্পর্কে হিন্দুদের সাথে তো বিএনপির আসলে ওরকম ঐতিহাসিক ভাবে খুব একটা ভালো সম্পর্ক না, এটা আপনারা সবাই জানেন। কিন্তু সেই আমার যেটা মনে হয় যে 17 বছর আগের বিএনপি আর বর্তমান বিএনপি এবং তারেক রহমান পুরো ডিফারেন্ট। এবং তারেক রহমান এই যে এই লন্ডন থেকে তিনি যে এসেছেন, তার চিন্তা ভাবনা অনেক বেশি সমন্বিত চিন্তা ভাবনা, সে সবাইকে নিয়ে তার চিন্তা ভাবনা। আপনি মানে যে বিষয়টা আমাকে আকৃষ্ট করেছে, উনি বলেছেন, ওনার একটা বক্তব্য আমি দেখলাম যে উনি বাংলাদেশে সবাইকে এক করতে চায়, সেখানে বিশ্বাসী অবিশ্বাসী সবাইকে। বাংলাদেশে আপনি জানেন যে অবিশ্বাসী, যাদের নাস্তিক বলা হয়, তাদের নিয়ে কেউ কোনো কথা বলতে পারে না। তাদের বিরুদ্ধে কিন্তু যারা ধর্মীয় পন্থী যারা আছে, তারা কিন্তু খোলাখুলি তাদের বিরুদ্ধে বিভিন্ন কথা বলে, এমনকি অনেক সময় তাদের হত্যারও হুমকি দেয়। তো সবকিছু মিলে যে সমস্ত মত পথ সবাইকে যে এক করার যে তারেক রহমানের ওনার যে ইচ্ছা, এবং তিনি যখন আহ প্রধানমন্ত্রী হবেন, আমার ধারণা যে উনি ওনার সেই ইচ্ছাগুলো এবং ওনার পূর্ববর্তী যে ভুল বা এই সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে যে গ্যাপ গুলো ছিল, সেই গ্যাপ গুলোকে উনি সংশোধন করবেন। এবং সেই সংশোধন করার মতন আমি মনে করি যথেষ্ট ওনার মধ্যে জ্ঞান আছে। উনি জানেন বা জানবেন, উনি পূর্বে দেখেছেন যে কোন কোন জায়গাতে গ্যাপ গুলো হয়েছে। সেই জায়গা থেকে উনি যদি সেই সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে একটা, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের সাথে যদি উনি একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারেন হিন্দু কমিউনিটির সাথে, সেটা ভালো হবে। যেমন এই যে সংসদ ইলেকশন হলো, এর পরবর্তীতে উপজেলা পর্যায়ে ইলেকশন হবে, সেখানেও কিন্তু সেটা বোঝা যাবে। এবং আপনারা দেখেছেন যে বাংলাদেশের হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে কিন্তু বিএনপি খুব ভালো করেছে, যেখানে যেখানে হিন্দু আছে সেই সেই সিটগুলোতে বিএনপি ভালো করেছে। তার মানে হিন্দু সম্প্রদায়ও কিন্তু আহ, যে এক দলের যে তারা যে শুধু এক দলেরই ইয়েতে বসে আছে, বিষয়গুলো এরকম না। বিষয়গুলো তো হিন্দু সম্প্রদায়ের সাথে তো আপনার সম্পর্কের একটা বিষয় আছে। আপনি যদি তাদের দূরে ঠেলে দেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন কথা বলেন,
তাহলে তো এরা দূরত্ব তাদের তৈরি হবে। তো আমি মনে করি যে এই বর্তমান যে সরকার সেই দূরত্বটা মোচন করবে এবং তাদের কর্মকাণ্ডের মাধ্যমে সেই দূরত্বটা মোচন করবে। এবং হয়তো আগামীতে আমরা, এখন কি হবে ভবিষ্যতে সেটা আমরা হয়তো ভবিষ্যতে দেখতে পাবো, এবং আমরা ভবিষ্যতে ভালো কিছুই আশা করি। তার মানে আপনি বলছেন যে বিএনপির এই যে জয়, সেখানে ওখানে যারা সংখ্যালঘু আছেন, আপনারা হিন্দু, আপনাদেরও একটা বিরাট অবদান আছে। মানে হিন্দুরাও যেন সেটা কোথাও তো একটা অবশ্যই, বিকল্প হিসেবে অবশ্যই। বিএনপিকে বেছে নিয়েছে। হয়তো আগে আওয়ামী লীগের উপরে হয়তো কারো কারো কোনো অংশের আস্থা ছিল, কিন্তু এখন ওই যে আমি আজকে সকালেই বলেছি মন্দের ভালো, বা সামনে একটা ভালো কিছু পেলে সেটাকে বেশ করে বাঁচার চেষ্টা, হয়তো সেই জায়গা থেকে বিএনপিকে মানুষ অনেকে চুজ করেছেন, এবং সেই জন্য হয়তো বিএনপির এতটা ভালো রেজাল্ট হয়েছে, তাই। হুম। না, সে তো অবশ্যই। আপনি দেখুন বাংলাদেশে অন্তত উম, অন্তত প্রায় 50টির উপরে সিট আছে এরকম, যেখানে মানে টোটাল হিন্দু ভোট বা মাইনরিটি ভোটই সেখানে একটা নির্ণায়ক শক্তি হিসাবে কাজ করে। তো সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বহু জায়গায় বিএনপি খুব ভালো করেছে। এখানে দুটি আমরা বিষয় দেখছি, এই জায়গাগুলোতে কিছু জায়গা যেমন বিএনপি ভালো করেছে, আবার কিছু কিছু জায়গায় যেখানে হিন্দুদের সংখ্যা, আপনি দেখুন হিন্দুদের সংখ্যা যেখানে খুব বেশি, যেমন 25-30%-এর কাছাকাছি, যেমন সাতক্ষীরা সহ যশোর, বা আপনি যে যে জায়গাগুলোতে, রংপুর আপনি দেখুন যেখানে হিন্দুদের সংখ্যা অনেক, ওই জায়গাগুলোতে মানে জামাত জয়ী হয়েছে। তো এটার কারণ আমার মনে হয়েছে যে যেখানে হিন্দু হিন্দু সংখ্যা একটু তুলনামূলক বেশি, সেইখানে হয়তো এর বিপরীতে আহ মুসলিম সম্প্রদায়ের তারা ঐক্যবদ্ধ করে একটা ধর্মীয় মেরুকরণ করে কিন্তু তারা জয়ী হতে পেরেছে। এটা আমার মনে হয়েছে। যেমন আপনি দেখুন যে যেখানে সাতক্ষীরার যে সিট গুলোতে সেখানে অনেক হিন্দু ভোটার আছে, বিভিন্ন জায়গায় বাগেরহাটে, সেখানে কিন্তু তারা জয়ী হয়েছে। বুঝতে পেরেছি, এই ইকুয়েশন কাজ করেছে। আর কিন্তু যাই হোক, যেহেতু একটা বড় অংশ হিন্দুদের, যেটা পরিষ্কার বুঝতে পারছি যে বিএনপির উপরে আস্থা রেখেছিল, এবং বিএনপি সত্যিই সেই জায়গাটাও বজায় রাখছে, তারা সরকার গঠন করছে। তার মানে ওভারঅল এই যে রেজাল্ট হয়েছে তাতে ম্যাক্সিমাম হিন্দু সম্প্রদায় তারা খুব আশ্বস্ত বা খুশি, তাই তো, এটুকু বলা যায়। না, সেটা তো অবশ্যই, কারণ অনেক দিন দেখুন কতদিন যাবৎ হিন্দু সম্প্রদায়ের যে বিষয়গুলো, যে একটা এই যে যে মব সংস্কৃতি, আপনি দেখুন, আপনি এই আমার উপরই আপনি দেখুন যে 2বার হামলা হয়েছে। এই যে চিন্ময় প্রভু যেদিন গ্রেপ্তার হলেন, ওই দিন আমরা যখন প্রেসের সাথে কথা বলার সময় শাহবাগে আমার উপর হামলা হয়। তার পরবর্তীতে সেটা এই যে এই 24-এর 25-এর 25শে নভেম্বর ডেটটাতে হামলা হয়। তারপরে আপনি দেখেন এই 25-এর 4ই জুলাই আমার উপর বিশ্ববিদ্যালয় উপাচার্যের সামনে হয়, এবং সেখানে উপাচার্যকে বলছে যে আম, আমরা আপনাকে বসাইছি। তাহলে দেখুন একটা ছাত্র যদি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এগুলো বলে, মানে কি কি বিষয়, কি ভয়ঙ্কর একটা বিষয়, যে এই যে যে একটা একটা মব সংস্কৃতি তৈরি হয়েছিল। এবং সেই মব, দেখুন দুর্বলের উপরই তো মব বেশি হয়, কিন্তু সেই দুর্বলতা তুলনামূলক হিন্দু সম্প্রদায়, কারণ হিন্দু সম্প্রদায়ের উপরই বেশি হচ্ছিল। তো প্রচুর হিন্দু সম্প্রদায়ের শিক্ষকরা চাকরিচ্যুত হচ্ছিল। আপনি যত শিক্ষকরা আপনি দেখবেন যে কলেজের কোনো প্রিন্সিপাল আপনি বর্তমানে আপনার হিন্দু পেতে কষ্ট হবে। ইউনিভার্সিটি গুলোর ভিসি প্রভিসি ডিন বা বিশ্ববিদ্যালয়ের যে পর্ষদগুলোতে আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকান আপনি, কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো পর্ষদে, যেখানে সেখানে কিন্তু হলগুলোর প্রবেশ সহ বিভিন্ন পর্ষদে হিন্দু সম্প্রদায় থাকে, কারণ হিন্দু সম্প্রদায়ের শিক্ষা দীক্ষায় আগানো। এমনকি বহু জায়গা থেকে, যেভাবে যেমন খুলনার মতন, যেই খুলনা একটা হিন্দু অধ্যুষিত এলাকা, সেইখানে যেভাবে হিন্দু মানে আমাদের বাংলার যে শ্রেষ্ঠ মনীষী, যাদের আমি হিন্দুও বলতে চাই না, তাদের নামগুলো মুছে দেওয়া হয়েছে। যে খুলনার শ্রেষ্ঠ সন্তান প্রফুল্ল চন্দ্র রায়, এখানের এই যে ওষুধ শিল্প সহ শিল্প প্রতিষ্ঠানের একরকমের জনক বলা হয়, তার বাড়ি খুলনাতে, প্রফুল্ল চন্দ্র, তার নাম মুছে দেওয়া হয়েছে। জগদীশ চন্দ্র বসুর নামে যে প্রতিষ্ঠান খুলনা ইউনিভার্সিটি, মুছে দেওয়া হয়েছে। এরকম যত বড় বড় ব্যক্তিদের নামে মুছে দেওয়া হয়েছে খুলনা ইউনিভার্সিটি থেকে। তাহলে যে কি একটা অরাজকতা এখানে হয়েছে বা হচ্ছিল। তো সেই জায়গা থেকে আপাতত আমরা মনে করছি যে একটা সাময়িক আমরা মুক্তি পেয়েছি, এবং মুক্তিটা হয়তো স্থায়ী মুক্তি হবে। কারণ আমার ধারণা যে তারেক রহমান এই হিন্দু সম্প্রদায়ের এই মনের অনুভব তিনি বুঝতে পারবেন, এবং তিনি ওইভাবে উনি স্টেপ নেবেন। উনি চাইবেন এখানে, যেমন হিন্দুদের উপর যে ঘটনাগুলো হচ্ছে সেগুলো বিভিন্ন ট্রাইব্যুনাল বা দ্রুত বিচার ট্রাইব্যুনাল বা এগুলোর মাধ্যমে সেগুলো বিচার করা। এবং আমাদের তার মানে আমাদের তার একটা মানে দাবি তার ছিল মানে এটুকু বিশ্ববিদ্যালয় এটুকু প্রতিষ্ঠা। বলতে পারি যে আপনাদের মধ্যে কোথাও একটা আতঙ্ক ছিল যে ক্ষমতা কি তাহলে না, জামাত বা আতঙ্ক তো ওই অবশ্যই ছিল। বা আপনি দেখুন, ইউনিসের ওই অনুগামী ওই ছাত্ররা যে দল করেছেন তারা ক্ষমতায় চলে আসবেন কিনা, এলে তো আবারও সেই কতদিন ধরে আপনি সেই পোয়াতে হবে, মানে এই আতঙ্ক একটা ছিল তার মানে হিন্দুদের মধ্যে, তাই তো। আপনি দেখুন কিভাবে মিথ্যা মামলার তো একটা লিমিট থাকা উচিত।
আপনি দেখুন যে সেখানে এই যে চিন্ময় ব্রহ্মচারী যদি আপনি এক্সাম্পল হিসেবে ধরুন, দেখুন যে তিনি তাকে কি ধর্মীয় পতাকা অবমাননা মামলায় গ্রেপ্তার করে তাকে যখন পুলিশের কাছে পুলিশের গাড়িতে ভিজন ভ্যান এসেছিল, সেই অবস্থায় তার তার নামে এই যে আলিফ হত্যার নামে তার নামে এই যে মামলাগুলোতে তাকে অ্যাড করছে। এই যে আপনি দেখুন কি পরিমাণে মানে চট্টগ্রামে আপনি যদি দেখুন এই আলিফ হত্যা বা এগুলোকে কেন্দ্র করে হাজারীগলির ঘটনা, পতাকা মামলা সব মিলে প্রায় 11-12টা মামলা হবে। সেই 12টা মামলায় হাজার হাজার হিন্দু ছেলে মেয়ে মামলার আসামি, অজ্ঞাত সব মিলে, এবং কত মানুষ আহ, ভারতে পলাতক অবস্থায় আছে, কত মানুষ মানে খুবই খুবই বাজে অবস্থার মধ্যে আছে। তাহলে এই যে একটা পরিবারের একজন হিন্দুদের তো স্বাভাবিকভাবে পরিবারে বেশি মানুষ থাকে না, এক একজন দুইজন করে সন্তান থাকে। সেইখানে যদি সেই মানুষটাই যদি পলাতক থাকে, সেই সংসারটা কেমনে চলবে? তাহলে কত পরিবারের যে কি মানবেতর জীবন যাপন করছে আপনি কল্পনা করতে পারবেন না। তা সেই জায়গাগুলোতে তো মানে একটা রাষ্ট্রের কোন একটা জায়গা থাকতে হয় যেখানে যে কথাগুলো বলা, আমাদের তো বলার জায়গা ছিল না। এই যে ধরেন একটা মানে সেখানে যদি একটা মানবাধিকার কমিশন নামে এরাও যদি মানবিক হতো, কোনো কিছু আমরা দেখলাম না যে সেখানে বিচার ব্যবস্থা থেকে কোনো জায়গায় আমরা ঠিক মতন যে সুবিচার পাওয়া, সেগুলো আমরা দেখি নাই। সমস্ত জায়গায় কিন্তু এরা প্রভাবিত করছে এবং তাদের যা মনে আসছে তাই করছে। এটা আসলে একটা রাষ্ট্রে হইতে পারে না, এভাবে অরাজকতার একটা চূড়ান্ত করছে। হুম। বুঝতে পেরেছি। তো মানে সেই জায়গা থেকে আপনারা তুলনামূলক অনেক স্বস্তি পাচ্ছেন এবং আশাও রাখছেন যে তারেক রহমানের যে সরকার সেটা আপনাদের দিকটা ভাববে। কিন্তু আমি দুটো বিষয় আপনাকে জানতে চাইবো। প্রথমত, চিন্ময় প্রভুর নাম যেহেতু বলছেন, চিন্ময় প্রভুকে যেভাবে এখনও কার্যত বিনা বিচারেই বন্দি করে রাখা হয়েছে, তো ইনার ব্যাপারে এবার কি করবেন? এতদিন তো বলার ঠিক জায়গা পাচ্ছিলেন দেখুন না ওনার ইনার ইনার বিষয় নিয়ে দেখুন আমরা তো আম, এখন যেমন আমরা এর আগে তো আমরা কমিউনিকেশন করার চেষ্টাই করছি, সবার সাথে কথা বলছি, এবং বিভিন্ন কিন্তু বিএনপিরও বিভিন্ন পর্যায়ে কিন্তু আমরা কথা বলেছি, এবং আপনারা দেখেছেন যে বিএনপি চট্টগ্রামের একজন এমপি ক্যান্ডিডেট কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলেছে। তো এবং তিনি বলেছেন যে আহ, এ মামলাটা কিভাবে হয়েছে সেটা উনি নিজেই বলেছেন। এই আবু সুফিয়ান নামে যে মামলাটা কারা দিয়েছে, আহ, কিভাবে দিয়েছে, এগুলো উনি ডিটেলস বলেছেন। তা আমাদের এখন প্রচেষ্টা থাকবে যে কোনো ভাবে এই এই যে শুধু চিন্ময় বাবু সহ এরকম যাদের নামে মিথ্যা মামলা, সেই মিথ্যা মামলাগুলো যেন অন্তত তারা প্রত্যাহার করে আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের তারা যে একটা মনে যে আতঙ্ক, সেই আতঙ্ক দূর করা। আপনি চিন্ময় ব্রহ্মচারী বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের কিন্তু একটা আইকনে পরিণত হয়েছে। সে যদি জেলে থাকে, এই সংখ্যালঘু সম্প্রদায়কে আপনি যত কিছুই করেন না কেন, আপনি মানে পুরো বাংলাদেশে মাইনরিটি কমিউনিটি সে প্রতিনিধিত্ব করে। তো সেখানে তাকে জেলে রাখা মানে কি পুরো মাইনরিটি কমিউনিটিকে জেলে রাখার মতন। তা আপনি মাইনরিটি কমিউনিটিকে যদি আপনি সোনা দিয়েও মরিয়ে দেন, তাও আপনি তাদের মনের সেটা আপনি পূরণ করতে পারবেন না যদি সে জেলে থাকে। তো এখানে অতি দ্রুত আমি মনে করি তাকে মুক্ত করা উচিত, বুঝছেন? যদি এবং সাথে সাথে দেখবেন সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বিশ্বাস আশ্বস্ততা এদের প্রতি আহ, তৈরি হবে। মানে এবার কি আপনারা ডিরেক্টলি যাবেন এই প্রস্তাব নিয়ে? তারেক রহমান সরকার গঠন না, হয়ে আমরা তো গেলে যাবোই, আমরা তো আগেও গেছি, এই ইলেকশনের আগেও গিয়েছি। যেমন আমরা আমরা যেমন ইলেকশনের আগেও আমাদের আমাদের অনুরোধ করা হয়েছিল আমাদের জোটের পক্ষে বিএনপি পর্যায় থেকে যে আমরা যেন তাদের পক্ষে কথা বলি। তা আমরা বলেছিলাম, যেমন আমাদেরই বৈঠক হয়েছিল, আমরা ছিলাম, এবং আমরা স্পষ্টভাবে বলছি যে আমরা প্রথমেই শর্ত দিয়েছিলাম যে সেখানে আমাদের 8 দফা প্রথম শর্তই ছিল যে চিন্ময় প্রভুর মুক্তি, 8 দফা, এবং যাদের এই যে যে মিথ্যা মামলা দিছে এগুলো প্রত্যাহার, এগুলো যদি আপনারা বলেন আমরা আপনাদের পক্ষে আমরা কথা বলবো। কিন্তু যেহেতু ওরকম ভাবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা তারা দেয় নাই, আমরাও আর ওইভাবে আনুষ্ঠানিক ভাবে তাদের পক্ষে কাজ করতে পারি নাই। কিন্তু আমরা আমরা চেষ্টা করেছি যে অন্তত অন্তত মুক্তিযুদ্ধের পক্ষে অন্তত এরা যেন জয়ী হয়। কারণ এই যে দেখেন, আমি দেখলাম যে অন্তত এই বিএনপির এই জয়েতে আহ মোটামুটি হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা স্বস্তি আসছে। কারণ একটা একটা অস্থিরতা অরাজকতা যেটা ছিল, আপনি একটা দেশে গণতান্ত্রিক যখন একটা সরকার আসে বা একটা সরকার নিয়মতান্ত্রিক সরকার, সে তো একটা দায়বদ্ধতার মধ্যে থাকে বা তাকে প্রশ্ন করা যায়। কিন্তু এখানে এমন একটা অবস্থা হচ্ছিল যে তো আপনি মানে অর্থাৎ কোনো কিছুর কোনো বিষয় নাই, যার মনে যা আসে সেটাই করা। আজকে যদি অনলাইনে একটা পোস্ট দিয়ে দিল, অমুকে ভারতের দালাল, অমুকের ঘর বাড়িতে হামলা করো, ঠিকই পরের দিন যে হামলা করা শুরু করে দিল।
তাহলে এই যে বিষয়গুলো, যে পুরো দেশটা একটা কেমন একটা বিষয়তে পরিণত হয়ে যাচ্ছিল, যে একটা মবের একটা চূড়ান্ত, হ্যাঁ, আপনি দেখুন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই 5ই আগস্টের পরবর্তীতে গেটেই লেখা, কোনো ছাত্ররাই লিখে রাখছিল মবের মুল্লুক। আপনি দেখেন সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে আমি উপাচার্যের রুমে মবের শিকার হয়েছি। তাহলে যে ছাত্ররা আগস্ট মাসে লিখে রেখেছে, মানে সেই তাদের কথাটাই সত্য হলো। এবং পুরো বিশ্ববিদ্যালয়ের আজকে উপাচার্যরা কি অবস্থায়, তারাও, তাদের প্রতিও আমার করুণা হয়, যে তাদের যখন বলে যে আপনাদের আমরা বসাইছি, এবং তারা কিন্তু সেই ছাত্রদের একটা, আপনি কোন একটা, তাদের একটা শোকজ করে না, তাদের ন্যূনতম যে একটা, ঠিক আছে ছাত্র আমরা সন্তান তুল্য আমরা ক্ষমা করে দিতে পারি, কিন্তু তারা তো এসে ক্ষমা চাইবে, লিখিত ক্ষমা চাইবে, অতটুকুনো কিন্তু এরা করে নাই। মানে একেবারে হ্যাঁ, যাচ্ছে তাই বরং যদি যাচ্ছে বলে, তাই একটা ব্যাপার চলছিল, সেই জায়গা থেকে আপনারা কোথাও স্বস্তি পাচ্ছেন, এটা পরিষ্কার বুঝতে পারছি। আমার শেষ প্রশ্ন আপনাকে, যেহেতু আপনি ওখানে সনাতনী হিন্দুদের হয়ে একটা মঞ্চ তৈরি করে আপনারা লড়ছেন, নতুন সরকারের কাছে সংখ্যালঘু আপনাদের তরফ থেকে কি কি দাবি থাকবে? দাবি করার সুযোগটা এলে আপনারা কি কি দেখুন বলবেন? আমাদের তো 8 দফা আছেই, এর সাথে সাথে আমরা 8 দফার দাবি আমরা আমরা চাইবো যে দেখুন সরকার শর্ট করে মানে পর্যায়ক্রমিক, ছোট করে আট দফার দাবিগুলোকে পয়েন্ট করে করে ছোট্ট করে বলুন না। দেখুন আমাদের 8 দফাগুলোর যে মূল মূল বিষয়গুলো, যে এই যে 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 বিভিন্ন সময় যে মাইনরিটির উপর টর্চার হয়েছে, এটা বিশেষভাবে এগুলোকে পুনর্বাসন করা এবং তাদের বিচার আয়ত্তে বিশেষ ট্রাইব্যুনাল করে বিচার আয়ত্তে আনা, মাইনরিটি কমিশন এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়। এবং আপনি জানেন যে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের জন্য ইসলামিক ফাউন্ডেশন আছে। তো ঠিক একইভাবে কিন্তু আমার হিন্দুদের জন্য, এই কোটি কোটি হিন্দুদের জন্য সেখানে কিন্তু একটা হিন্দু ফাউন্ডেশন থাকা উচিত, অথবা অন্য ধর্মাবলম্বী যে বৌদ্ধ বা খ্রিস্টান ফাউন্ডেশনও থাকা উচিত, যদি এই দেশে আমি সম অধিকারের কথা বলি। তো এই যে বিষয়গুলো, এবং সেখানে আপনি দেখুন বাংলাদেশে এত রকমের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আছে, সেখানে আমাদের কিন্তু ধর্মীয় শিক্ষা ব্যবস্থা নাই বলে সেখানে টোল গুলো নামে, একজন টোলের যে একজন, আপনি অবাক হবেন, আমার মনে হয় যে পৃথিবীবাসীর জানা উচিত যে বাংলাদেশের একজন টোলের যে একজন শিক্ষকের বেতন 179 টাকা। একটা 179 টাকা একটা মানুষের বর্তমানে বেতন হতে পারে? আপনি ভাবেন। এবং হাতে গোনা যে কটা টোল বাংলাদেশে ওই ব্রিটিশ আমল পাকিস্তান আমল থেকে আসে, ওই কটাই আসে, এর খুব একটা বৃদ্ধি হয় নাই। হাতে গোনা সেই মানুষগুলোরও বেতন যদি 179 টাকা হয়, তাহলে এইভাবে একটা, মানে আমি মনে করি কি জানেন, একশো তাদের উনাশি কি প্রতি যে মাসে না অন্যায়ের একটা দিনে? চূড়ান্ত, মাসে না দিনে? মাসে মাসে মাসে, ভাবুন। এবং সেই টাকাও যদি তারা বছরে যখন নিতে যায়, ওখানে আবার তাদের 500 টাকা ঘুষ দিতে হয়, ওই যারা টোলের পণ্ডিতরাই বলে। তা আপনি ভাবেন, তাহলে এই মানুষগুলো আজকে একটা দেশের যদি সরকার যদি একটা মানবিক সরকার হয়, বা মানবিক যারা, তারা যে চিন্তা করে ভাই আমাদের একটা একটা দেশে আলিয়া মাদ্রাসা আছে, কৌমি মাদ্রাসা আছে, এই মাদ্রাসা ওই মাদ্রাসা, কত রকমের মাদ্রাসা আছে, 4-5 রকমের মাদ্রাসা আছে, ক্যাডেট মাদ্রাসা আছে, সেখানে এই মাইনরিটিরা, তাদের কি ধর্মীয় জ্ঞানের প্রয়োজন নাই? তাদের কি, এই যে আপনি দেখেন বাংলা তাদের কি প্রয়োজন নাই? এটুক একটা অন্তত তাদের, তো তাদের জন্য তো এই অন্তত বাংলাদেশে 8টা বিভাগে তো 8টা অন্তত এই সংস্কৃত শিক্ষা প্রতিষ্ঠান বড় করে করতে পারে। এবং আপনি দেখুন বাংলাদেশে কত রকমের ইসলামী ইউনিভার্সিটি আছে, সেখানে মাইনরিটিতে আমাদের জন্য একটা কিন্তু এরকম বিশ্ববিদ্যালয় হইতে পারে যেখানে এই সাবজেক্ট গুলো পড়ানো হবে। এখানে তো লোক সংখ্যা কম না, প্রায় 2 কোটি প্লাস বাংলাদেশে হিন্দু সম্প্রদায়। তাহলে এই মানুষগুলো তো ধর্মীয়, এই মানুষগুলোর পূজা পাঠ শ্রাদ্ধে সমস্ত কিছুতে কিন্তু এইগুলো করতে হয়, মানে এই সংস্কৃত বা বেদাদি শাস্ত্রের প্রয়োজন আছে। তো এই মানুষগুলো বিশুদ্ধভাবে কেমনে কাজ করবে? তারপর আপনি দেখেন প্রত্যেকটি ইউনিভার্সিটিতে আপনি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট আছে, আরবি ডিপার্টমেন্ট আছে, ইসলামিক হিস্ট্রি আছে, এমনকি ইসলামিক ইউনিভার্সিটির মধ্যে আরো কিছু হাদিস সহ বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। একেবারে স্পেসিফিক ভাবে ইসলামের প্রত্যেকটা জিনিসের উপর আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। সেখানে হিন্দু সম্প্রদায়ের কি হিন্দু স্টাডিজ থাকা উচিত না? বাংলাদেশে 9-10 পর্যন্ত পাঠ্য বই, হিন্দু ধর্ম শিক্ষা বই আছে, তার হিন্দু ধর্ম শিক্ষা বই যে ব্যক্তিটা লেখে, আপনি দেখেন, তাহলে 10 পর্যন্ত যেই 10-এর যে বইটা যে লিখবে, বাংলাদেশে কি 10-এর পরে আর হিন্দু ধর্ম পড়ার কোনো সুযোগ আছে? তাহলে আপনি 10-এর বইটা লিখতেছে কোন ব্যক্তি? যিনি 10 পর্যন্ত শিক্ষা লাভ করছে, অর্থাৎ কোন একটা বিষয়ের উপর মাত্র 10 পর্যন্ত শিক্ষা নিয়ে তিনি 10-এর বই লিখতেছে। এটা হয়? আমি জানি না আমি বুঝাইতে পারছি কিনা আপনাকে, যে অর্থাৎ আপনি যখন 9-10-এর বইটা পর্যন্ত, তো যেহেতু হিন্দু ধর্ম আছে, তাই হিন্দু ধর্মের উপর উচ্চতর থাকা উচিত না? বাংলাদেশের এই যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর যেগুলো পুরাতন বিশ্ববিদ্যালয়েতে কোনো একটাতে হিন্দু স্টাডিজ সাবজেক্ট থাকা উচিত, অবশ্যই থাকা উচিত, 100% থাকা উচিত।
এখন আমরা কি করছি, আমরাও আমাদের মাইনরিটিরা ওইভাবে আমরা করতে পারি না। আমরা কি করছি, সরকারের কোলের মধ্যে বসে যেভাবে দালালি করছি, এই কারণে সরকারও পার পেয়ে গেছে, সরকার যা মনে আসছে তা করছে। আমরা কখনো সরকারের সাথে কখনো এই দর কষাকষিতে যেতে পারি নাই। এটা আমাদের একটা ব্যর্থতা ছিল। ওকে, বুঝতে পেরেছি। ওকে, আরও অনেক কথা হয়তো আপনার কাছ থেকে জানতে পারলে ভালো হতো, যেহেতু আমার লম্বা ভিডিও হয়ে গেছে। পরে আবার কথা হবে। আপাতত মানে আজকে যে রেজাল্ট সামনে এসছে তাতে করে আপনাদের মধ্যে স্বস্তি এসছে, সেটা দেখে আমাদের স্বস্তি লাগছে। যেভাবে একটা অরাজকতা চলছিল, কোথায় বলবেন কি করবেন কোথাও খুঁজে পাচ্ছিলেন না, সেই জায়গায় একটা সরকার আসছে এবং আপনারাও যেটা যাদেরকে চেয়েছিলেন তারাই আসছে। দেখা যাক আপনাদের প্রত্যাশা তারা কতটা কি পূরণ করতে পারে, সেটা ভবিষ্যতে বলবে। আপাততভাবে যে রেজাল্ট এসছে, অন্তত যাদেরকে নিয়ে আপনারা আতঙ্কিত ছিলেন তাদেরকে যে আটকানো গেছে, এটাই একটা বড় পাওনা, বড় ব্যাপার। অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্য বাংলাদেশ থেকে। ভালো থাকবেন। নতুন বাংলাদেশ গঠিত হবে বলা হচ্ছে, আপনাদেরকেও আমরা নতুনভাবে দেখতে চাই। ভালো থাকবেন। দর্শক, শুনলেন বাংলাদেশ থেকে সরাসরি ছিলেন ডক্টর কুশল বরণ চক্রবর্তী। ওনারও জীবনে অনেক তিক্ত অভিজ্ঞতা আছে, উনি অনেক শিকার হয়েছেন, কিন্তু তবুও আজকের দিনে স্বস্তি যে জামাতকে বা ওই ইউনুসপন্থীদেরকে আটকানো গেছে। যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।